হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। ভোটের আগেই প্রায় 3,500 চাকরি প্রার্থীর হাতে উঠতে চলেছে নিয়োগপত্র। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, কারণ আজকের এই খবরের কাগজের সবচেয়ে বড় হেডলাইন এটাই। একদিকে যখন স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং এর বিস্তারিত সূচি এবং ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়ে গেছে, ঠিক তখনই চাকরি প্রার্থীদের মনে একটা বড় ভয় দানা বাঁধছে। সেটা কি? সেটা হচ্ছে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। একজন ক্যান্ডিডেট প্রশ্ন করেছেন যে মাল্টি র্যাঙ্কিং এর কারণে একজন দুটো করে সিট নিয়ে বসে আছে, আর জেনারেল ফিমেলরা প্যানেলে ঢুকতে পারছে না। ওই সিটগুলো ফাঁকা হলে ওয়েটিং থেকে ডাকবে? এই প্রশ্নটা শুধু একজনের নয়, এই মুহূর্তে হাজার হাজার চাকরি প্রার্থীর মনে এই একই কিন্তু ভয় কাজ করছে। তার ওপর খবরের কাগজে উঠে এসছে আর একটা মেগা আপডেট। সেটা কি? নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলতে চলেছে 23শে মার্চ থেকে 23শে মে পর্যন্ত। তাই আজকের এই ভিডিওতে আমরা একদম প্রমাণ সহ আলোচনা করব যে এক হচ্ছে একাদশ দ্বাদশের প্রকাশিত ভ্যাকেন্সি লিস্ট দেখে তুমি কিভাবে নিজের স্কুল বাঁচার তোমার স্ট্র্যাটেজি বানাবে, ঠিক আছে। আর দুই হচ্ছে খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী কাউন্সেলিং এর দিনক্ষণ এবং নিয়ম কানুন ঠিক কি হতে চলেছে। আর তিন হচ্ছে যেটা হচ্ছে এই যে মাল্টি র্যাঙ্কিং এর বিতর্ক, এর আসল সত্যিটা কি, ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের কি সত্যিই কোনো আশা আছে। আর চার হচ্ছে নবম দশমের ইন্টারভিউ নিয়ে যে বিশাল খবরটা এসেছে, সেখানে ফ্রেশাররা ঠিক কতটা সুযোগ পাবে। এবং পাঁচ হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে ভোটের ডিউটির কারণে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে চরম সংকট তৈরি হয়েছে, তার সমাধানেই বাকি। তাছাড়া অনেকের মনেই কিন্তু প্রশ্ন একটা, সেটাই প্রথমে একটু ক্লিয়ার করে দিই যে তোমাদের নবম দশমের ডিভি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কি একই দিনে হবে? তো বলে রাখি, হ্যাঁ, একই দিনেই কিন্তু হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ। সো চলো, আজকের এই ভিডিওটা অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা এবং অনেক বেশি সিরিয়াস, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। প্রথমে আসি আজকে যে খবরের কাগজে এসএসসি তরফ থেকে কি মেগা আপডেট উঠে এসেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্পষ্ট লেখা রয়েছে যে ভোটের আগে প্রায় 3,500 সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার দিতে চলেছে এসএসসি। একাদশ দ্বাদশের প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্বের এই কাউন্সেলিং শুরু হচ্ছে 24শে মার্চ থেকে এবং চলবে 17ই এপ্রিল পর্যন্ত। মোট 10টি বিষয়ের কাউন্সেলিং হবে এবং প্রায় 3,300 প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছে। ডেটগুলো খুব মন দিয়ে শুনে নাও বা লিখে নাও। সেটা হচ্ছে কাউন্সেলিং হবে মার্চ মাসের 24, 25, 27, 28 তারিখে, ঠিক আছে, এবং এপ্রিল মাসের 1, 2, 4, 6, 7, 8, 9, 13, 16 এবং 17 তারিখে। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ সেটা। আর 24শে মার্চ শুরু হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়ে। এরপর ধাপে ধাপে নিউট্রিশন, ঠিক আছে, হিন্দি, কমার্স, হোম ম্যানেজমেন্ট, তারপর রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের কাউন্সিলিংও কিন্তু হবে। আর একদম শেষে 13, 16 এবং 17 এপ্রিল গণিত বা ম্যাথমেটিক্স এর কাউন্সিলিং এর মাধ্যমে এই পর্ব শেষ হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই কাউন্সিলিং কিন্তু এবার রিজিওনাল অফিসে হচ্ছে না, সোজা বেলা 10টার সময় পৌঁছাতে হবে এসএসসির মূল অফিসে, সল্ট লেকের আচার্য সদনে, ঠিক আছে। আর একটা কথা মাথায় রেখো, সেটা হচ্ছে কমিশন কাউকে বাড়িতে চিঠি পাঠাবে না। আগামী 21শে মার্চ অর্থাৎ শনিবারের মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ইন্টিমেশন লেটার এবং কম্বাইন্ড মেরিট লিস্ট আপলোড হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমাদের সেটা ডাউনলোড করে নিতে হবে। এরপর চলে আসি, এবার আসি ভ্যাকেন্সি লিস্টের কথায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি দেখো তোমাদের কিছু সাবজেক্টের ভ্যাকেন্সি লিস্ট কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ সেটা স্ক্রিনে। বাঁকুড়া, বীরভূম, হুগলি, ঠিক আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং বিভিন্ন ক্যাটাগরির, যেমন বেঙ্গলি মিডিয়াম, নেপালি মিডিয়াম, ঠিক আছে, শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটের পোর্টালে অলরেডি চলে এসেছে। তোমরা যারা এখনো দেখোনি, এখনই গিয়ে কিন্তু নিজের সাবজেক্টের লিস্টটা নামিয়ে নাও। এখানেই কিন্তু তোমাদের ওই সিক্রেট স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, যেটা ওপেন কাউন্সেলিং কিন্তু হচ্ছে। সেখানে গিয়ে তুমি যদি ভাবো যে গিয়েই একটা ভালো স্কুল বেছে নেব, তাহলে কিন্তু তুমি চরম বোকামি করবে। ধরো তোমার সাবজেক্টে প্রথম দিন 100 জনকে ডাকলো, ঠিক আছে, তুমি ভাবছো যে অপরের র্যাঙ্কে ছেলেমেয়েরা সব ভালো স্কুল নিয়ে নেবে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না। র্যাঙ্ক 1-এর ছেলেটা রাজ্যের বেস্ট স্কুল কিন্তু খোঁজে না, সে খোঁজে তার বাড়ির কাছে স্কুলটা। বুঝতে পারছো, তাকে কিন্তু আগেই সুযোগ দেওয়া হবে। এমন হতে পারে যে সে তোমারই কিন্তু ব্লকের ছেলে, আর সে তোমার টার্গেট করা স্কুলটাই কিন্তু বেছে নিল। তাহলে কি হবে? সেই ভ্যাকেন্সিটা কিন্তু আর ফাঁকা রইলো না, ঠিক আছে। এর ফলে তোমাকে কিন্তু খুবই দূরে কিন্তু একটা স্কুলে যেতে হতে পারে। সেই জন্যই আজকের ওই ভ্যাকেন্সি লিস্ট ধরে খাতা পেন নিয়ে কিন্তু বসে যাও এবং নিজের যাতায়াতের সুবিধার কথা ভেবে অন্তত 10 থেকে 15টা স্কুলের, অন্তত 8 থেকে 10টা স্কুলের একটা শক্ত লিস্ট বানাও। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ চয়েস, এই টাইপের কিন্তু চয়েস করে নেবে, ঠিক আছে। একদম সিরিয়ালি রেডি রাখো। তুমি যেদিন কাউন্সেলিং টেবিলে যাবে, দেখবে আগের দিন যারা স্কুল নিয়েছে সেই নামগুলো
স্ক্রিন থেকে ডিলিট হয়ে যাচ্ছে, তখন ওই রেডি করা লিস্টটা হাতে থাকলে তুমি মাত্র 2-3 মিনিটের মধ্যে কিন্তু তোমার জন্য বেস্ট অপশনটা কিন্তু লক করতে পারবে। আর না হলে ওই চরম টেনশনের মধ্যে এমন কোনো ভুল স্কুল নিয়ে ফেলবে যেখানে রোজ যাতায়াত করতে কিন্তু তোমার দম বেরিয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আগে থেকেই খুঁজে রাখা কিন্তু খুবই প্রয়োজন। এবার আসি আজকে সবচেয়ে সেন্সিটিভ টপিকে, যেটা হচ্ছে স্ক্রিনে এই কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ। আবার দেখো, সেটা হচ্ছে একজন খুব হতাশা নিয়ে লিখেছেন যে মাল্টি র্যাঙ্কিং এর জন্য একজন দুটো সিট আটকে রেখেছে, জেনারেল ফিমেলরা প্যানেলে ঢুকতে পারছে না। ওই সিটগুলো ফাঁকা হলে ওয়েটিং থেকে ডাকবে। ধরুন প্যানেলে জেনারেল মেল ফিমেলে 50 জনের নাম আছে, সেই 50 জনের নাম ফিমেল লিস্টেও আছে, তাহলে তো একটা সিট নিলে অন্য দিকের সিটগুলো খালি হবে। দেখো আমি জানি এই টেনশনটা কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু আছে, কিন্তু আমি তোমাদের বলছি এখানে অযথা ভয় পাওয়ার কিছু নেই। ব্যাপারটা একটু লজিক্যালি বোঝো। সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেটের নাম যদি দুটো লিস্টে থাকে, ধরো সে জেনারেল কম্বাইন্ড মেরিট লিস্টেও আছে, আবার ফিমেল ক্যাটাগরির লিস্টেও আছে, কিন্তু সে তো মানুষ একজন, তাই না? সে যখন কাউন্সিলিং এ গিয়ে জয়েন করবে, সে তো একটাই পোস্টে জয়েন করবে, সে তো আর দুটো সিটে একসাথে চাকরি করতে পারবে না, তাই না? তার মানে কি দাঁড়ালো? তার মানে এই দাঁড়ালো যে সে যখনই একটা ক্যাটাগরি থেকে সিটটা নিয়ে নিল, তার অপর ক্যাটাগরির সিটটা স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি ফাঁকা হয়ে গেল। আর সেই নিয়ম অনুযায়ী সেই ফাঁকা হয়ে যাওয়া সিটগুলোতে কিন্তু ওয়েটিং লিস্টে থাকা মানে তোমরা, ঠিক আছে, সিরিয়ালি ক্যান্ডিডেটদের ডাকা হবে। তাছাড়া এসএসসি খুব ভালো করেই জানে যে কতগুলো সিট আর কতজন ক্যান্ডিডেট। ওভারল্যাপিং এর এই সমস্যাটা কাটানোর জন্যই কিন্তু কাউন্সেলিংটা এইভাবে ধাপে ধাপে করা হচ্ছে। প্রথমে কিন্তু একাদশ দ্বাদশের, তারপরে কিন্তু নবম দশমের। বুঝতে পারছো তোমরা? না হলে নবম দশমের প্রথমেই করতে পারতো, তারা কিন্তু সেটা করেনি। তাই যারা ওয়েটিং লিস্টের প্রথম দিকে আছো তারা একদম নিরাশ হও না, ঠিক আছে? ওই মাল্টি র্যাঙ্কিং এর কারণে যে সিটগুলো আনলক হবে, ঠিক আছে, সেগুলো তোমাদেরই কিন্তু ঝুলিতে আসবে। অনেকে আমাকে কমেন্ট করেছো যে স্যার আমি 4 নম্বর ওয়েটিং লিস্টে আছি, আমি 5 নম্বর ওয়েটিং লিস্টে আছি, আমি 7 নম্বর ওয়েটিং লিস্টে আছি, আমরা কি সুযোগ পাবো? তো বলে রাখি, নিশ্চিন্তে থাকো, তোমরা কিন্তু সুযোগ পাবেই পাবে। আরো যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার আসি যে নবম দশমিক ক্যান্ডিডেটদের জন্য সেই বিশাল খবরটা দিই, যে তোমরা খবরের কাগজের এই কাটিংটা দেখো, একদম নিচে স্পষ্ট লেখা রয়েছে যে 23শে মার্চ থেকে 23শে মে পর্যন্ত একাধিক বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষক পদ প্রার্থীদের তথ্য যাচাই করে ইন্টারভিউ নেওয়া হবে। এই খবরটার মাহাত্ম্য বুঝতে পারছো? একদিকে একাদশ দ্বাদশের কাউন্সেলিং হয়ে গিয়ে 3,500 ক্যান্ডিডেট চাকরিতে ঢুকে যাচ্ছে, তারা যখনই রেকমেন্ডেশন লেটার পেয়ে যাবে, তারা আর নবম দশমের ভেরিফিকেশন বা ইন্টারভিউতে কিন্তু আর আসবে না। আর ঠিক সেই সময়ই অর্থাৎ মার্চ থেকে মে মাস জুড়ে তোমাদের নবম দশমের ইন্টারভিউ চলবে। এর মানে নবম দশমের সিটগুলোতে কোনো ওভারল্যাপিং এর সুযোগই কিন্তু থাকছে না। যারা এতদিন ভাবছিলে যে আমি তো ফ্রেশার, আমার র্যাঙ্ক একটু পেছনে, আমার কি আর হবে, ঠিক আছে, তাদের জন্য পুরো রাস্তাটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এসএসসির এই স্ট্র্যাটেজিটা সত্যি নবম দশমের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের জন্য একটা বড় কিন্তু জ্যাকপট। তাই ডকুমেন্টস গুলো কিন্তু একদম রেডি রাখতে শুরু করো, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর এর ফলে এখান থেকে কিন্তু অনেক কিন্তু ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা কিন্তু সুযোগ পাবে, ঠিক আছে। এবং তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আচ্ছা ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে এসে একটা খুব সিরিয়াস প্র্যাকটিক্যাল প্রবলেমের কথা বলি। একাদশ দ্বাদশের প্রথম ফেজের যারা অলরেডি ইন্টিমেশন লেটার পেয়ে গেছে, ঠিক আছে, তারা একটা চরম সংকটে কিন্তু পড়েছে। সামনেই কিন্তু লোকসভা ভোট, আর যার জন্য মার্চ এপ্রিল মাসে প্রশাসন ভীষণ ব্যস্ত, তোমরাও বুঝতে পারছো সেটা। ক্যান্ডিডেটরা যখন নিজেদের লোকাল থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য যাচ্ছে, তখন কিন্তু অফিসারদের দেখা পাচ্ছে না, কারণ তারা সবাই কিন্তু ইলেকশনের জন্য বা ইলেকশনের ডিউটির জন্য কিন্তু ওরা ট্রেনিং এ ব্যস্ত। আবার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য কিন্তু হাসপাতালে গেলে দেখা যাচ্ছে যে মেডিকেল অফিসাররাও কিন্তু ইলেকশনের জন্য মিটিং এ আটকে আছেন। ফলে সিগনেচার করানো বা ফিটনেস সার্টিফিকেট বের করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা সমস্যার গিয়ে কিন্তু দাঁড়িয়েছে, যা আমরা খবর পাচ্ছি। আর এগুলো ছাড়া তো চাকরিতে জয়েন করা যায় না, তাই না? তোমরাও বুঝতে পারছো। এই চরম পরিস্থিতিতে শিক্ষক সংগঠনগুলো কিন্তু চুপ করে বসে নেই। তারা এসএসসির কাছে জোরালো দাবি জানিয়েছে যে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ক্যান্ডিডেটদের আপাতত মেডিকেল ফিটনেস বা পুলিশ ভেরিফিকেশন ছাড়াই কিন্তু চাকরিতে জয়েন করার সুযোগ দেওয়া হোক। আর ভোট মিটে গেলে পরে তারা এই সার্টিফিকেটগুলো জমা দিয়ে দেবে। যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল সমস্যা এবং এটা ক্যান্ডিডেটদের কোনো দোষ নেই, ঠিক আছে, তাই আশা করা যাচ্ছে যে কমিশন এই দাবির সপক্ষে কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত নেবে। আর তাছাড়া নবম দশমে ক্যান্ডিডেটদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তারা কিন্তু তোমাদের জন্য কিন্তু ভোটের সাথে সাথেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আশা করছি আজকের এই মেগা আপডেটগুলো তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর
এই মাল্টি র্যাঙ্কিং এর লজিকটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কি তোমাদের স্কুল বাঁচার 10টা লিস্ট রেডি করে ফেলেছো? এখনই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।